ল্যাঙ্গুয়েজ লার্নিং, বিশেষ করে ফরেন ল্যাঙ্গুয়েজ তুমি যখন লার্নিং করছো, যখন শিখছো, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে ইংরেজি, তুমি যখন শিখছো, ফরেন ল্যাঙ্গুয়েজ যখন শিখবে, তখন সবচাইতে বড় তোমার শেখার পথে তোমার সবচাইতে বড় যে বাধা বা বিপত্তি, সেটা হচ্ছে কি ভোকাবুলারির তোমার যে অভাব, অর্থাৎ স্টক অফ ওয়ার্ডস তোমার বেশি থাকে না, এবং এই কারণেই তুমি খুব ভালো রকম ভাবে ইংরেজি ভাষা বলতে পারো না বা লিখতে পারো না। অর্থাৎ ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস তোমার যদি কম থাকে, তাহলে কিন্তু পদে পদে তুমি সমস্যায় পড়বে। এবং এই সমস্যাটা মেটানোর জন্যই আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভোকাবুলারির উপর। ভোকাবুলারি এই ভিডিওটা তুমি যদি দেখো, তাহলে তোমার যেরকম ভাবে ল্যাঙ্গুয়েজ যেরকম ভাবে স্ট্রং হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে দখলটা সেটা যেরকম ভাবে বাড়বে, তুমি যদি পরীক্ষার্থী হও, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই যে পরীক্ষা হতে চলেছে, ধরে নাও যেরকম ভাবে রেলের পরীক্ষা, এরকম তুমি যদি কোনো পরীক্ষা দিচ্ছ, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ, সেখানেও তোমার খুব হেল্প হবে। এবং আজকের ভিডিও এই ভোকাবুলারির ওপরেই হতে চলেছে। কিন্তু তার আগে বলিনি, আমি সৌমিত্র রক্ষিত, and from the lovely land of Purulia, I welcome you back to my YouTube channel, that is Class Apart SR। ফেসবুকে আমার একটা পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করতে পারো, সেটাকে লাইক করে রাখো, যাতে সেখানে তুমি আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, চলো দেখে নিই। দেখো, প্রথমে তুমি কি দেখতে পাচ্ছ, কি লেখা আছে এখানে? The scientist dash led to the discovery of a new element। বিজ্ঞানীর এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশন হবে, সেখানে বসবে led to the discovery of a new element, একটা নতুন মৌল আবিষ্কারের ক্ষেত্রে সেটা চালনা করেছিল। অর্থাৎ নতুন আবিষ্কারের ক্ষেত্রে ওই যে বিজ্ঞানী আছে, তার এই কোন অপশনটা, কোন জিনিসটা নতুন মৌল আবিষ্কারের ক্ষেত্রে হেল্প করেছিল বা চালনা করেছিল। এখানে বলে রাখি, হেজিটেশন, হেজিটেশন মানে হচ্ছে দ্বিধা। হেজিটেশন মানে প্রথমে যেটা আছে সেটার মানে হচ্ছে দ্বিধা। পরেরটা কিউরিওসিটি, যেটার মানে হচ্ছে কৌতূহল। আর বোরডম মানে হচ্ছে বিরক্তি। তাহলে এখানে কোনটা হতে পারে? দ্য সায়েন্টিস্ট হেজিটেশন, হেজিটেশন যদি বলি, তাহলে কি বিজ্ঞানীর যে দ্বিধাটা ছিল, সেটা নতুন মৌল আবিষ্কারের ক্ষেত্রে সাহায্য করেছিল বা নতুন মৌল আবিষ্কার করতে চালনা করেছিল। ঠিক হচ্ছে কি? একেবারেই হচ্ছে না। লাস্টেরটা যদি বলি, বোরডম, সায়েন্টিস্ট বা বিজ্ঞানীর যে একঘেয়েমি বা বোরিং ব্যাপার স্যাপার যে ব্যাপারটা, সেটা কি নতুন মৌল আবিষ্কারের ক্ষেত্রে তাকে সাহায্য করেছিল? এটা হচ্ছে না কিন্তু। তাহলে আমাদের কাছে অপশন কোনটা থাকলো? অপশন থাকলো আমাদের এখানে, তাহলে অপশন থাকলো কিউরিওসিটি। কিউরিওসিটি, যেটার মানে হচ্ছে কৌতূহল। কারণ কৌতূহলের মধ্য দিয়েই একজন বিজ্ঞানী নতুন জিনিস আবিষ্কার করে থাকে। তাহলে এখানে কি হচ্ছে? দ্য সায়েন্টিস্ট কিউরিওসিটি। তোমাকে এই অপশনটাকে সেখানে লিখতে হবে। কিউরিওসিটি মানে হচ্ছে কৌতূহল। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলে বিজ্ঞানীর যে কৌতূহল, সেটা নতুন মৌল আবিষ্কার করতে তাকে চালনা করেছিল। চলো এরপর নেক্সটটা দেখে নি কি আছে। দেখো এখানে কি আছে নেক্সট। The teacher's dash was evident in her detailed lesson plans and engaging teaching style। The teacher's dash কোনটা হবে? শিক্ষক মহাশয়ের ড্যাশ, সেটা এভিডেন্ট ছিল, সুস্পষ্ট বা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল। কিসের মধ্যে দিয়ে? ইন আ ডিটেইলড লেসন প্ল্যান। তার যে পুরো ডিটেলস এর যে লেসন প্ল্যান তিনি বানাতেন, সেটার মধ্যে দিয়ে তার এই বৈশিষ্ট্যটা ফুটে উঠেছিল। আর কোনটার মধ্যে দিয়ে? এঙ্গেজিং টিচিং স্টাইল, খুব মনোগ্রাহী, খুব আকর্ষণীয় যে তার যে টিচিং স্টাইল, শিখন শৈলী, সেটার মধ্যে দিয়ে শিক্ষক মহাশয়ের এই বৈশিষ্ট্যটি ফুটে উঠেছিল। কোনটা বলো? কি হতে পারে? লেজিনেস, অর্থাৎ শিক্ষক মহাশয়ের যে লেজিনেস, লেজিনেস মানে হচ্ছে কি কুঁড়েমি, ঢিলেমি। তাহলে শিক্ষক মহাশয়ের ঢিলেমিটা তার ডিটেল যে লেসন প্ল্যান বা তার যে মনোগ্রাহী শিখন শৈলী, সেটার মধ্যে দিয়ে ফুটে উঠেছিল? সেটা কখনোই হতে পারে না। কারণ একজন ব্যক্তি যে ডিটেল লেসন প্ল্যান বানাচ্ছে, যে খুব মনোগ্রাহী শিখন শৈলী অবলম্বন করছে, সে কখনোই তার মধ্যে কখনোই লেজিনেস থাকতে পারে না। তাহলে লেজিনেস মানে হচ্ছে কুড়েমি বা ঢিলেমি, সেটা তাহলে হবে না অপশনটা। সেকেন্ড যেটা আছে ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা। তাহলে কি ইনডিফারেন্স হবে এখানে? ইনডিফারেন্স কি আমরা বলতে পারি? ভেবে দেখো, ইনডিফারেন্সও কিন্তু হবে না। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা।
ঠিক আছে, তাহলে 3 নাম্বার অপশন কি আছে? 3 নাম্বার অপশন আছে আমাদের কাছে ডেডিকেশন। ডেডিকেশন 3 নাম্বার অপশন ডেডিকেশন। ডেডিকেশন মানে হচ্ছে কি আত্মোৎসর্গ, নিজেকে ডেডিকেট করে দেয়া, উৎসর্গ করে দেয়া, কোনো একটি মহৎ কাজে নিজেকে যখন তুমি বিলীন করে দাও বা উৎসর্গ করে দাও সেটাকে আমরা ডেডিকেশন বলি। ঠিক আছে, মানে আন্তরিকতা বা আত্মোৎসর্গ সেটাকে আমরা ডেডিকেশন বলে থাকি। তাহলে ওই শিক্ষক মহাশয় যে খুব ডেডিকেশন ছিলেন বা তার মধ্যে যে খুব ডেডিকেশন ছিল, আত্মোৎসর্গ ছিল, মানে সমস্ত কিছু ভুলে গিয়ে তার যে পেশা সেটাতে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন, সেটা তিনি যে নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন সেটা তার কোনটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে বা সুস্পষ্ট হয়ে উঠছে? তার যে ডিটেলড লেসন প্ল্যান, খুব মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে তৈরি করা যে লেসন প্ল্যান বা তার যে মনোগ্রাহী শিখন শৈলী সেইটার মধ্যে দিয়ে ফুটে উঠেছিল। তাহলে এখানে শিক্ষক মহাশয়ের কোন বৈশিষ্ট্য ফুটে উঠলো? সেটা ফুটে উঠলো ডেডিকেশন, দ্য টিচার্স ডেডিকেশন, অর্থাৎ আত্মোৎসর্গ, নিজেকে উৎসর্গ করে দেয়া, নিজেকে নিয়োজিত করে দেয়া কোনো একটি কাজের মধ্য দিয়ে। তাহলে এখানে অপশন হবে ডেডিকেশন। চলো এরপর নেক্সট অপশন আমরা দেখে নিই, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি আছে। দেখো, the dash of the situation called for immediate action from the emergency responders. The dash of the situation, কোন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির কোন বিষয়টা কি করেছিল? called for immediate action, ইমিডিয়েট, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। এই বিষয়টা কারা বলেছিল? ফ্রম দ্য ইমার্জেন্সি রেসপন্ডার্স, যারা ইমার্জেন্সি ভাবে জরুরি ভিত্তিকে যারা রেসপন্ড করে থাকে, প্রতিক্রিয়া করে থাকে, জরুরি ভিত্তিকে যে সমস্ত প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা আছে তারা ওই পরিস্থিতির জন্য ইমিডিয়েট অ্যাকশনের দাবি তুলেছিল। ধরে নাও দাবি তুলেছিল কোন পরিস্থিতির জন্য? পরিস্থিতির কোন বিষয়টার জন্য? তাহলে এখানে কি হতে পারে? ট্রিভিয়ালিটি হবে কি? ট্রিভিয়ালিটিকে আমরা বলবো, ট্রিভিয়ালিটি মানে হচ্ছে তুচ্ছতা, মানে তুচ্ছ একটি পরিস্থিতির জন্য এরকম কি মিনিং হতে পারে যে তুচ্ছ একটি পরিস্থিতির জন্য যারা জরুরিকালীন ভিত্তিতে প্রতিক্রিয়া জানান তারা সঙ্গে সঙ্গে অ্যাকশনের দাবি করেছিল, যে পদক্ষেপ গ্রহণ করা হোক সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিটার জন্য। তাহলে ট্রিভিয়ালিটি মানে হচ্ছে তুচ্ছতা বা যেটা খুব তুচ্ছ কারণ বা তুচ্ছতা, সেটাকে বলা হয় ট্রিভিয়ালিটি। তারপরে 3 নম্বরে দেখো আছে নর্মালিটি, মানে স্বাভাবিকতা, পরিস্থিতির স্বাভাবিকতা ইমিডিয়েট অ্যাকশন কি দাবি করতে পারে যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হোক, পদক্ষেপ গ্রহণ করা হোক? সেটা হতে পারে না। সে তাহলে অপশনটা কোনটা হবে? অপশন হবে মাঝখানে একটা আর্জেন্সি, খুব আর্জেন্ট ব্যাপার স্যাপার ছিল, আর্জেন্সি, পরিস্থিতির যে আর্জেন্সি, জরুরিকালীন অবস্থা, মানে খুব প্রয়োজনীয় একটা পরিস্থিতি তৈরি হয়ে উঠেছে, খুব বিপজ্জনক কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বা যেখানে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করার পরিস্থিতি তৈরি হয়ে এসছে, সেটা হচ্ছে আর্জেন্সি। জরুরিকালীন যে ব্যাপার স্যাপার সেটাকে আর্জেন্সি বলা হয়, খুব আর্জেন্ট ব্যাপার। তো তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে কিন্তু আমরা লিখবো আর্জেন্সি, এখানে আমরা সেটা লিখবো আর্জেন্সি। ক্লিয়ার? তাহলে the urgency of the situation called for immediate action from the emergency responders. ঠিক আছে, এরপরে চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের। দেখো, her dash behavior at the party made everyone feel uncomfortable. Her dash behavior at the party made everyone feel uncomfortable. কোনটা হবে? তার যে আচরণ, পার্টিতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা পার্টি হচ্ছে, সেখানে তার যে আচরণ, কি ধরনের আচরণ সেটা এখানে বসাতে হবে। তার যে আচরণ সেটা প্রত্যেককে, যারা ওইখানে ছিল তাদের প্রত্যেককে মানে কেমন অনুভব করালো? আনকমফোর্টেবল, মানে যেটা কি বলবো, সহজ হতে পারছে না, যারা আনকমফোর্টেবল লাগছে, আনইজি একটা ব্যাপার, অস্বস্তিকর একটা পরিস্থিতির পরিস্থিতির মুখে তাদেরকে ফেলে দিয়েছিল বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিল। তার এই আচরণটা, কোন আচরণটা হতে পারে? তাহলে কি পোলাইট হবে? পোলাইট, তাহলে কি আমরা এটাকে পোলাইট বলতে পারবো? পোলাইট মানে হচ্ছে ভদ্র,
রেসপেক্টফুল বলতে পারবো, সম্মানজনক বা সম্মান প্রদর্শনকারী, এরকম সম্মান দিচ্ছে এরকম, তার সম্মান দেওয়া বা সম্মানজনক যে আচরণ সেটা সবাইকে অস্বস্তিকর পরিস্থিতি অনুভব করিয়েছিল বা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। তার সম্মানজনক আচরণ এটা কি হয়, নাকি পোলাইটটা হবে? তার ভদ্র আচরণ সবাইকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল, কি হবে? এই দুটোর কোনোটাই হবে না। তাহলে কোনটা হবে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে উত্তর। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেন? অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অনুপযুক্ত, যেটা কোনো পরিস্থিতির সঙ্গে উপযুক্ত হচ্ছে না, মানে যেখান সঙ্গে মানানসই হচ্ছে না, অমানানসই। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অনুপযুক্ত বা অমানানসই। তার পার্টিতে যে অনুপযুক্ত যে বিহেভিয়ার বা আচরণ বা পার্টিতে যে তার অমানানসই যে আচরণ, সেটা সেখানে প্রত্যেককেই অস্বস্তিকর পরিস্থিতি অনুভব করিয়েছিল, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। তাহলে এটাও তোমরা বুঝতে পারলে। চলো এরপর নেক্সট দেখে নি কি আছে। দেখো, দ্য আর্টিস্ট ড্যাশ was reflected in his unique and imaginative paintings. ওই আর্টিস্টের, ওই শিল্পীর ড্যাশ, এই ব্যাপারটা কি করেছিল? ওয়াজ রিফ্লেক্টেড, সেটা প্রতিফলিত হচ্ছে। আর্টিস্টের কোনো একটা দিক, শিল্পীর কোনো একটা সত্তার, শিল্পী সত্তার কোনো একটা দিক এখানে প্রতিফলিত হচ্ছে। কিসের মধ্যে দিয়ে? ইন হিজ ইউনিক, তার যে মৌলিক এবং কল্পনা প্রসূত যে সমস্ত পেন্টিংস গুলো আছে, শিল্পকলাগুলো আছে, সেটার মধ্যে ওই শিল্পীর বা ওই শিল্পী সত্তার কোনো একটা দিক উদ্ঘাটিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে। তাহলে ওই শিল্পীর কোন সাইডটা হবে বলো দেখি? কমেন্ট করে জানাও। যদি তোমরা বুঝতে পারছো তাহলে নিজেরা তোমরা কমেন্ট করে জানাও। আমি বলে দিচ্ছি এখানে। দেখো, দ্য আর্টিস্ট নিচের দিক থেকে আমি করছি। দেখো, মিডিওক্রিটি। মিডিওক্রিটি মানে হচ্ছে গড়পড়তা। আর্টিস্টের যে মিডিওক্রিটিটা আছে, যেটা অর্ডিনারি ব্যাপার স্যাপার, খুব সাধারণ, অতি সাধারণ যে দিকটা, মানে সে খুব যে হাই লেভেলের এমনটাও নয়, খুব মাঝামাঝি মানের একজন শিল্পী সত্তা। তার ওই যে মাঝামাঝি মানের যে শিল্প সত্তাটা, সেটা প্রতিষ্ঠিত বা প্রতিফলিত হয়েছিল তার যে মৌলিক এবং কল্পনার প্রসূত তার যে শিল্পকর্ম, সেটার মধ্যে দিয়ে। সেটা কি ঠিক? মিডিওক্রিটি মানে হচ্ছে মাঝামাঝি, অর্ডিনারি, খুব সাধারণ। ঠিক আছে? প্রেডিক্টেবিলিটি। প্রেডিক্টেবিলিটি মানে হচ্ছে যেটাকে তুমি প্রেডিক্ট করতে পারো, অর্থাৎ যেটাকে তুমি গেস করতে পারো, যেটাকে অনুমান করতে পারো। তার অনুমেয় যে শিল্প সত্তা, মানে ওকে দেখেই বলে দিতে পারবে যে এই ব্যক্তি কিরকম আঁকবে, এইরকম কি? তার যে প্রেডিক্টেবিলিটি, যেটাকে দেখেই তুমি বলে দিতে পারবে, তুমি প্রেডিক্ট করতে পারবে, তুমি গেস করতে পারবে, তুমি বলে দিতে পারবে, তুমি ইন্ডিকেট করতে পারবে যে এই ব্যক্তির এইটা। তার যে প্রেডিক্টেবিলিটি, সে যে প্রেডিক্ট করতে পারছে, সেই দিকটাই কি ফুটে উঠছে এখানে? সেটাও নয় কিন্তু। তার ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতা, শিল্পীর যে সৃজনশীলতা, সেটি প্রতিফলিত হয়েছিল। মার্কা নিয়ে নি। শিল্পীর যে ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, সেটা প্রতিফলিত হয়েছিল তার মৌলিক এবং তার কল্পনার প্রসূত যে শিল্পকর্ম, সেটার মধ্য দিয়ে। আর্টিস্টের যে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা, সেটা প্রতিফলিত হয়েছিল তার ইউনিক মানে হচ্ছে মৌলিক, যেটার সঙ্গে কারোর সঙ্গে মিলবে না, এবং তার যে ইমাজিনেটিভ পেন্টিং। ইমাজিনেটিভ পেন্টিং মানে হচ্ছে কল্পনা প্রসূত, কল্পনা করে, চিন্তা ভাবনা কোনো দেখে নিয়ে টুকে দিচ্ছে এমনটা নয়, টুকে দেয়া শিল্পী নয়, সে কল্পনা করছে, তার কল্পনা প্রবল মস্তিষ্ক আছে, সে কল্পনা করতে পারে, ভাবতে পারে, এবং তার চরিত্রের ওই দিকটা, তার শিল্প সত্তার ওই দিকটা উদ্ঘাটিত হচ্ছে বা প্রকাশিত হচ্ছে কোনটার মধ্যে দিয়ে? তার ওই যে পেন্টিংস গুলোর মধ্যে দিয়ে। এবং কোন দিকটা ফুটে উঠছে? তার ক্রিয়েটিভিটিটা, তার সৃজনশীলতাটা ফুটে উঠছে তার পেন্টিংস গুলোর মধ্যে দিয়ে। আশা করি বুঝেছো। চলো এরপর নেক্সট দেখে নি কি আছে। দেখো, দ্য ড্যাশ অফ দ্য নিউ ল হেল্পড, the dash of the new law helped reduce traffic accidents in the city. বলো,
দ্য ড্যাশ অফ দ্য নিউ ল, একটা নতুন ল হয়েছে, কোন একটা আইন হয়েছে, সেটার ওই বিষয়টা ড্যাশটাতে বসাতে হবে। সেটা কি করেছিল? সাহায্য করেছিল কমাতে। কি কমাতে? রিডিউস করতে, মানে কমাতে। কোনটা কমাতে সাহায্য করেছিল? ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইন দ্য সিটি। শহরের মধ্যে যে ট্রাফিকের যে অ্যাক্সিডেন্ট হয় রাস্তাতে, সেটা কমাতে সেটা সাহায্য করেছিল। আইনের ওই দিকটা, আইনের কোন বিষয়টা কি হবে? ইগনোরেন্স, ইগনোর করে দেওয়া, অবজ্ঞা করা, নেগলেক্ট করা, অগ্রাহ্য করা। ইগনোরেন্স মানে হচ্ছে অবজ্ঞা করা, নেগলেক্ট করা মানে হচ্ছে অগ্রাহ্য করা। মানে আইনটাকে, নতুন আইনটাকে যে অগ্রাহ্য করা হচ্ছে এই বিষয়টা, তাহলে কি নতুন আইনটাকে যে অবজ্ঞা করা হচ্ছে, যদি ইগনোরেন্স বলো, যদি এখানে ইগনোরেন্স লেখো, তাহলে কি হচ্ছে? নতুন আইনটাকে যে অবজ্ঞা করা হচ্ছে এই বিষয়টা কি করেছে? সেটা শহরের মধ্যে ট্রাফিক অ্যাক্সিডেন্টকে কমাতে সাহায্য করেছিল। তাহলে আইনকে মেনে না চলাটাই কি রোড অ্যাক্সিডেন্ট কমে? মনে হয় এটা? না, কখনোই না। তাহলে নেগলেক্ট করা মানে কেউ নেগলেক্ট করছে, শুনছেই না, পাত্তাই দিচ্ছে না, অবহেলা করছে। তাহলে নতুন যে আইনটা ছিল সেটাকে অবহেলা করার ফলেই তাহলে শহরে যে অ্যাক্সিডেন্ট গুলো ছিল সেটা কমে গেছে। মানে নতুন আইনকে অবহেলা করছে বলেই রোড অ্যাক্সিডেন্টটা কমে যাচ্ছে, এটাই কি মিনিং? সেটা কিন্তু যদি বুঝতে পারছো তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এখানে বলে দিচ্ছি, যদিও এটা উত্তর হবে, এটার উত্তর হবে এনফোর্সমেন্ট। নতুন আইনের প্রয়োগটা, এনফোর্সমেন্ট মানে হচ্ছে প্রয়োগ, বলবৎ করানো, বলবৎ করার যে কাজ সেটা প্রয়োগ করা, মানে প্রয়োগ। The enforcement of the new law helped reduce traffic accidents in the city. নতুন আইনের প্রয়োগ সেটা কি করলো? অর্থাৎ ট্রাফিক আইন নিয়ে নতুন কোন আইন হয়েছে, ট্রাফিকের যাতায়াত নিয়ে, ট্রানজিট নিয়ে বিভিন্ন রকমের হয়তো নতুন আইন এসেছিল, এবং সেটার যখনই প্রয়োগ হলো কি হচ্ছে? তখন তখন রোড অ্যাক্সিডেন্ট বা ট্রাফিকে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে শহরের মধ্যে সেটা কিন্তু কমে গেছিল, সেটা সংখ্যাটা। তাহলে এনফোর্সমেন্টের মানে তোমরা বুঝতে পারলে, এনফোর্সমেন্টের মানে হলো প্রয়োগ। চলো এবার নেক্সট আমরা দেখে নি কি আছে। His dash in the courtroom impressed the jury and won the case. His dash, তার এই বিষয়টা, সেটা বিচারালয়ের মধ্যে, বিচারালয়ের মধ্যে তার এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা, সেটা কি করেছিল? যারা জুরি মেম্বার আছে, যারা বিচারকরা আছে, তাদেরকে প্রভাবিত করেছিল, এবং সেটা তার জন্য কেসটা জিতেও নিয়েছিল। তার চরিত্রের এই যে বৈশিষ্ট্যটা, তার এখানে চারিত্রিক বৈশিষ্ট্যর কথা বলা আছে। এখানে যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটার মধ্যে যে কোনো একটা হবে। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যটি কি করেছিল? বিচারালয়ের মধ্যে যারা জুরি আছে, যারা বিচার ব্যবস্থাতে বিচারকগণ যারা আছে, তাদেরকে প্রভাব ফেলেছিল, এবং তার জন্য কেসটা জিতেও নিয়েছিল। কোনটা হবে? সাইলেন্স। সাইলেন্স মানে হচ্ছে নিশ্চুপ থাকা, মানে ওর চারিত্রিক বৈশিষ্ট্য হলো চুপচাপ থাকা। তাহলে ওই ব্যক্তিটি কোর্টে চুপচাপ ছিল বলে সেটা প্রভাবিত হয়েছিল বিচারকরা, এবং ওই কারণে সে কেসটাও জিতে গেছিল। সাইলেন্স মানে হচ্ছে চুপচাপ থাকা, নিশ্চুপ থাকা। তাহলে সেটাই কি মনে হচ্ছে? সাইলেন্স, সাইলেন্স মানে হচ্ছে চুপচাপ থাকা বা নিশ্চুপ থাকা। নিশ্চুপ থাকার ফলে তার, সে নিশ্চুপ থাকার ফলে বিচারালয়ের ভেতরে সে নিশ্চুপ থাকার কারণে বিচারকরা খুব প্রভাবিত হয়েছিল এবং তার কেসটা জিতে গেছিল। এটাই কি? নাকি ক্লামজিনেস? ক্লামজিনেস মানে হচ্ছে এইভাবে না করতে পারা, মানে ছড়ানো ছিটানো একটা ব্যাপার, আলু ফালু অবস্থা, যেটাকে আমরা বলি না ক্লামজিনেস। ঠিকঠাক ভাবে যত্ন করে, অযত্নশীল যেটা ক্লামজিনেস, কেয়ারলেস ব্যাপার স্যাপার, মানে ঠিকঠাক যে গুছিয়ে বাগিয়ে কোনো কিছু করতে না পারার যে বৈশিষ্ট্য, সেটাকে ক্লামজিনেস বলা হয়। তাহলে বিচারালয়ের মধ্যে তার যে ওই যে জুৎসই ভাবে বা গুছিয়ে বাগিয়ে কাজ করতে না পারার যে বৈশিষ্ট্যটা, সেটা জুরিদেরকে ইমপ্রেস করেছিল, প্রভাবিত করেছিল, এবং সেই কারণেই সে কেসটা জিতে নিয়েছিল। সেটাই কি তার ক্লামজিনেসটা হবে? নাকি তোমরা সঠিক উত্তরটা দেবে, বলে দিচ্ছি। এলোকুয়েন্স, উত্তর হচ্ছে এলোকুয়েন্স।
এলোকুয়েন্স মানে হচ্ছে বাকপটুতা, কথা বলার যে স্টাইল, গিফট অফ দ্য গ্যাপ, বাকপটুতা। ঠিক আছে, তার যে মানে খুব ভালোভাবে ও কথা বলতে পারতো, নিজের যুক্তিকে সাজিয়ে নিয়ে বলতে পারতো, এবং এই যে বাকপটুতা এটার দ্বারা কোর্টের ভেতরে, বিচারালয়ের ভেতরে যারা জুরি আছেন, যারা বিচারকগণ আছেন, তারা খুব প্রভাবিত হলো। এবং তার এই যে যুক্তি তর্ক সমস্ত কিছুকে সাজিয়ে নিয়ে বলা, তার যুক্তিগুলোকে খাড়া করা সঠিকভাবে, এইটাকে যে প্রেজেন্ট করা, এই যে বাকপটুতা, সেটার জন্য জুরি যারা আছে, বিচারকগণ, তারাও যেরকম ভাবে প্রভাবিত হলো, সে কেসটাও সে জিতে নিল। ঠিক আছে, তাহলে এলোকুয়েন্স মানে হচ্ছে বাকপটুতা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখে নি। The dash landscape was filled with vibrant flowers and lush greenery. The dash landscape, ওই যে ল্যান্ডস্কেপটা মানে একটা ফাঁকা জায়গা, ল্যান্ডস্কেপ, প্রান্তর যেটা, দ্যাট ল্যান্ডস্কেপ ওয়াজ ফিল্ড উইথ, সেটা পরিপূর্ণ কিসে ছিল? ভাইব্রেন্ট ফ্লাওয়ার্স, খুব উজ্জ্বল রঙিন ফুলে পরিপূর্ণ ছিল সেই প্রান্তরটা। আর কি? লাশ গ্রিনারি, সতেজ যে সবুজ যে গাছপালা আছে সেটাতে পরিপূর্ণ ছিল ওই গোটা প্রান্তরটা। কেমন প্রান্তর সেইটা এখানে দেওয়া আছে, কেমন প্রান্তর হবে সেটা এখানে দেওয়া আছে। ওই যে প্রান্তরটা, সেই প্রান্তরটা কিসে পরিপূর্ণ ছিল? ওই ভাইব্রেন্ট যে ফ্লাওয়ার্স, বিভিন্ন রং বেরঙের ফুলে পরিপূর্ণ ছিল। আর কি? লাশ গ্রিনারি, সতেজ সবুজে পরিপূর্ণ ছিল, সবুজ গাছপালাতে, উদ্ভিদে পরিপূর্ণ ছিল। তাহলে কোন ল্যান্ডস্কেপটা? ব্যারেন মানে হচ্ছে ন্যাড়া ভূমি, যেখানে কোনো গাছপালা কিছুই নেই। তাহলে কি ব্যারেন হবে নাকি ডেজোলেট হবে? ডেজোলেট মানে হচ্ছে নির্জন, যেখানে কেউ কোথাও নেই, এমনকি গাছপালাও নেই। এই একই টাইপের ব্যারেনটা হচ্ছে মানে অনুর্বর টাইপের, যেটা বুঝলি, পাথুরে জমি যেগুলোকে বলি সেই টাইপের, সেইগুলোকে আমরা ব্যারেন ল্যান্ড বলে থাকি। পাথুরে জমি যেখানে গাছপালাও জন্মায় না, চাষবাস হয় না, চাষাবাদ হয় না, ব্যারেন। তাহলে কি ব্যারেন ল্যান্ডটা ছিল? তাহলে তো বিপরীত হয়ে গেল। ব্যারেন ল্যান্ডস্কেপে ফ্লাওয়ার্স কোথা থেকে আসবে? লাশ গ্রিনারি কোথা থেকে আসবে? তাহলে ব্যারেন হবে না। তাহলে কি ডেজোলেট মানে হচ্ছে কি? ডেজোলেট মানে হচ্ছে একেবারে নির্জন, লোকজন কেউ কোথাও নেই। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে পিকচারেস্ক, ছবির মতো সুন্দর। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? আমাদের এখানে উত্তর হবে পিকচারেস্ক ল্যান্ডস্কেপ, মানে ছবির মতো সুন্দর ওই প্রান্তর, রং বেরঙের ফুল এবং সতেজ সবুজে পরিপূর্ণ ছিল। পিকচারেস্ক মানে ছবির মতো সুন্দর বা ছবির মতো জিনিসকে বলা হয় কি? পিকচারেস্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, the dash of the old building added to its historical charm. The dash of the old building, ওই পুরাতন যে বিল্ডিংটা, তার এই বিষয়টা ওই ড্যাশের জায়গাতে লিখতে হবে। তার এই বিষয়টা, তার যে হিস্টোরিক্যাল চার্ম, তার যে ঐতিহাসিক যে আকর্ষণ, সেটাতে মাত্রা যোগ করেছিল। পুরানো ওই বিল্ডিং এর এই বিষয়টা তার ঐতিহাসিক যে আকর্ষণ, সেটাতে নতুন মাত্রা যোগ করেছিল। কোনটা হতে পারে? মডার্নিটি, পুরানো বিল্ডিং এর যে মডার্নিটি, আধুনিকতা। মডার্নিটি মানে হচ্ছে আধুনিকতা, ডিকে মানে হচ্ছে ক্ষয়, এবং রিনোভেশন মানে হচ্ছে সংস্কার। পুরানো বিল্ডিং এর যে, তাহলে কোনটা হতে পারে? আধুনিকতা, পুরানো বিল্ডিং এর পুরানো যে বিল্ডিং, সেটার যে আধুনিকতা, সেটা তার ঐতিহাসিক আকর্ষণের নতুন মাত্রা যোগ করেছিল। এটা হয় কখনো? পুরানোর মধ্যে তুমি যদি আধুনিক করে দাও, তাহলে পুরানো বিল্ডিং এর ঐতিহাসিক যে আকর্ষণ সেটা থাকবে? সেটা থাকবে না অবশ্যই। তাহলে নিশ্চয়ই মডার্নিটিটা হবে না। নেক্সট কি হতে পারে? ডিকে নাকি রিনোভেশন?
রিনোভেশনের মানে হচ্ছে সংস্কার। একটা কোনো পুরানো বিল্ডিং আছে, সেটা তুমি যদি সংস্কার সাধন করলে, অর্থাৎ কোথাও ফেটে ফুটে গেছে সেখানে প্লাস্টার করে দিলে, রং করে দিলে, তাহলে পুরানোটা আর পুরানো থাকলো, সেটা তো নতুন হয়ে গেল। তাহলে ঐতিহাসিক যে তার চার্ম বা আকর্ষণ, সেটাতে মাত্রা যোগ করতে পারছে নাকি নষ্ট করছে? সেটাকে অবশ্যই নষ্ট করছে। কোনটা তাহলে হবে? এখানে উত্তর হবে ডিকে। ডিকে মানে হচ্ছে ক্ষয় বা ধ্বংস। পুরানো বিল্ডিং মানেই ধীরে 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 সেটা ক্ষয়তে থাকবে, ধ্বংস হতে থাকবে, এবং যত ক্ষয়ে যাবে, যত ধ্বংসের মুখে যাবে, তত মানুষের মনে প্রভাব পড়বে যে এই বিল্ডিংটা হচ্ছে খুব প্রাচীন, এবং তার যে ঐতিহাসিক যে আকর্ষণ, সেটাতে কিন্তু নতুন মাত্রা যোগ করবে। ঐতিহাসিক আকর্ষণে মাত্রা যোগ করবে ক্ষয় হওয়ার সঙ্গে সঙ্গে। কারণ ক্ষয় তো আজকে বিল্ডিং তৈরি হলো কালকেই ক্ষয় হয়ে যাবে এমনটা নয়। যত পুরানো হবে তত তার যে বিল্ডিং তৈরি করার যে মাল মশলা, সেগুলো তেজ কমতে থাকবে, এবং সে বিভিন্ন রকম ক্ষয় কার্যের ফলে ক্ষয় হতে থাকবে। যত বেশি ক্ষয় হবে তত বেশি মনে হবে যে বিল্ডিংটা কত পুরানো। তার ঐতিহাসিক যে আকর্ষণ, সেটাতে তাহলে কে মাত্রাটা যোগ করতে পারছে? ডিকে। ডিকে মানে হচ্ছে ক্ষয়। আশা করি বুঝে গেছো। Her dash attitude towards her studies resulted in excellent grades. Her dash attitude, তার কোন অ্যাটিটিউডটা, কোন দৃষ্টিভঙ্গিটা কি করেছিল? এক্সিলেন্ট গ্রেড আনার ক্ষেত্রে বা ফলাফল করার ক্ষেত্রে সাহায্য করেছিল। তার কোন দৃষ্টিভঙ্গি, তার যে পড়াশোনার প্রতি তার কোন দৃষ্টিভঙ্গি, তার এক্সিলেন্ট গ্রেড মানে খুব ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তাকে সাহায্য করেছিল। কি হবে? অ্যাপ্যাথেটিক। অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন টাইপের। মানে পড়াশোনার প্রতি যে যত বেশি উদাসীন হবে, তার তত ভালো রেজাল্ট হতে পারে? অবশ্যই না। তাহলে অ্যাপ্যাথেটিক হবে না। কেয়ারলেস, অযত্নবান। পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি কেয়ারলেস হও, তাহলে কি সেটা হবে? মানে তুমি যদি অযত্নবান হও বা অযত্নশীল হও, অযত্নশীল, পড়াশোনা কেয়ারলেস মানে হচ্ছে অযত্নশীল, যে যত্নশীল নয়, তাহলে পড়াশোনার প্রতি অযত্নশীল হলে তাহলে কি কারো রেজাল্ট ভালো হতে পারে? সেটাও নিশ্চয় নেই। তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছে যে খুব পরিশ্রম করে, যে খুব নিয়োজিত কোনো একটি কাজে, যে খুব অধ্যাবসায় দেয়। মানে তার পড়াশোনার প্রতি তার যে অধ্যাবসায়ের যে দৃষ্টিভঙ্গি, মানে খুব পরিশ্রম করার, নিজেকে নিয়োজিত করার, নিজেকে ডেডিকেট করার, বা ওই যে বললাম অধ্যাবসায়, পারসিভারেন্স শো করার। ডিলিজেন্ট মানে হচ্ছে ওই যে পরিশ্রম করার যে মানসিকতা, খাটার যে মানসিকতা, নিজেকে নিয়োজিত করার যে মানসিকতা, সেটাকে ডিলিজেন্ট বলা হয়। এবং আমরা কি জানি? যে যত বেশি পড়াশোনার প্রতি নিয়োজিত হবে তার রেজাল্ট ততই ভালো হবে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? সেটা হবে ডিলিজেন্ট। মানে ওই যে পরিশ্রমী মনোভাব, ওই যে নিজেকে নিয়োজিত করার যে মনোভাব, সেটার ফলেই তার ভালো গ্রেডস এসেছিল। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার যে চ্যানেল ক্লাস এপাট এসা, সেটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি আগেও বলেছি, আমারও তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে? এবং আমার চ্যানেলটা গ্রো হতে তোমাদের সাহায্যটা খুব প্রয়োজন। গ্রো করার জন্য আমার খুব প্রয়োজন তোমাদের সাহায্য। তুমি যদি আমাকে হেল্প করো, তোমরা যদি আমাকে হেল্প করো, আমার চ্যানেল গ্রো করবে এবং আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো। বাই।